হ্যালো ভিউয়ার্স, মানুষের তৈরি সবচাইতে ভয়ঙ্কর ওয়েপেন অ্যাটম বোমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্ববাসী দেখেছিল নিউক্লিয়ার বোমার বিধ্বংসী রূপ। ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে আমেরিকা এই বোমা প্রথম তৈরি করলেও এই বোমার পেছনে বিজ্ঞান এবং বিজ্ঞানীরা এসেছিল জার্মানি থেকে। যে ম্যানহাটন প্রজেক্ট তৈরি হয়েছিল হিটলারকে হারানোর জন্য, তার প্রায় সব শীর্ষ বিজ্ঞানীই ছিল জার্মানি থেকে পালিয়ে আসা ইহুদি অথবা জার্মানিতে পড়ালেখা করে আসা বিজ্ঞানী। হ্যান্স বেথে, ফেলিক্স ব্লক, এমনকি স্বয়ং রবার্ট ওপেনহাইমারও পড়াশোনা করেছিলেন জার্মানিতে। 1926 সালে ওপেনহাইমার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গিয়েছিলেন জার্মানির ইউনিভার্সিটি অফ গটিঙেনে ম্যাক্স বর্নের আন্ডারে পিএইচডি করতে। গটিঙেন ছিল তখন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে লেখাপড়ার জন্য বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে ওপেনহাইমারের এমন সব বন্ধু হয়েছিল যারা পরে ইতিহাসে অমর হয়ে থাকবেন: পাস্কুলার জর্ডান, ভলফগাং পাউলি, পল ডিরেক, এনরিকো ফার্মি, এডওয়ার্ড টেলর এবং ওয়ার্নার হাইজেনবার্গ। এই হাইজেনবার্গই পরের বছর তার বিখ্যাত আনসার্টেনিটি প্রিন্সিপাল প্রকাশ করেন। এরপর কোয়ান্টাম মেকানিক্সে অবদানের জন্য 1932 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। 1938 সালের ডিসেম্বর মাস জার্মানির রাজধানী বার্লিনের এক ল্যাবরেটরিতে অটো হান এবং ফ্রেডরিক স্ট্রাসম্যান আবিষ্কার করেন নিউক্লিয়ার ফিশন, অর্থাৎ পরমাণুকে ভাঙার পদ্ধতি। এই আবিষ্কারই পারমাণবিক বোমার মূল ভিত্তি। তাহলে প্রশ্নটা এখানেই, একদিকে জার্মানির হাতে ছিল বিশ্বের সেরা বিজ্ঞানী, ছিল নোবেল বিজয়ী বিজ্ঞানী হাইজেনবার্গ, ছিল পারমাণবিক গবেষণার জন্য প্রয়োজনীয় সব কাঁচামাল। হিটলারের জার্মানি অ্যাটম বোমা বানাতে পারল না, অথচ আমেরিকা পেরে গেল। এটা কি ছিল নিছকই ব্যর্থতা, নাকি এর পেছনে লুকিয়ে ছিল আরও গভীর কোনো রহস্য? আসুন আজকের ভিডিওতে সেই আলোচনা করি। 1 সেপ্টেম্বর 1939, যেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, সেদিন থেকেই জার্মানি তাদের পারমাণবিক বোমা প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু করে। নাম ইউরানভেরাইন বা ইউরেনিয়াম ক্লাব, অর্থাৎ আমেরিকার অনেক আগেই জার্মানরা এই দৌড়ে নেমে পড়ে। 26 সেপ্টেম্বর 1939 ওয়ার্নার হাইজেনবার্গকে যোগ দিতে বলা হয় এই গোপন নিউক্লিয়ার রিসার্চ গ্রুপে। তার প্রথম কাজ ছিল একটি ইউরেনিয়াম মেশিন বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরির তত্ত্বীয় ভিত্তি দাঁড় করানো। দ্রুতই জার্মানি পেয়ে যায় প্রয়োজনীয় সব উপাদান। দখলকৃত চেকোস্লোভাকিয়াতে ছিল ইউরেনিয়াম খনি, আর 1940 সালে নরওয়ে দখলের পর পৃথিবীর একমাত্র হেভি ওয়াটার তৈরির কারখানা জার্মানির নিয়ন্ত্রণে চলে আসে। অর্থাৎ বোমা তৈরির অতি গুরুত্বপূর্ণ উপাদান তখন হিটলারের হাতের মুঠোয়। কিন্তু আমেরিকার ম্যানহাটন প্রজেক্টের মতো জার্মানির অ্যাটম বোমা তৈরির প্রজেক্ট কেন্দ্রীভূত বা সেন্ট্রালাইজ ছিল না। বিভিন্ন ইনস্টিটিউট নিজেদের মতো করে গবেষণা চালাচ্ছিল, যাদের নেতৃত্বে ছিল হাইজেনবার্গ, কুর্ট ডিবনার, ওয়াল্টার বোথের মতো বিজ্ঞানীরা। এদের নিজেদের ভিতরে প্রায়ই চলত প্রতিযোগিতা এবং ক্ষমতার দ্বন্দ্ব। প্রথম থেকেই হাইজেনবার্গের মূল ফোকাস ছিল বোমা নয়, বরং একটি কার্যকর নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করা। অন্যদিকে 1941 সালে ফ্রেডরিক হাউটারম্যান একটি গবেষণাপত্রে দেখান যে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকেই প্লুটোনিয়াম তৈরি করা সম্ভব। ইউরেনিয়াম দিয়ে অ্যাটম বোমা বানানো ছাড়াও তখন প্লুটোনিয়াম দিয়ে অ্যাটম বোমা বানানোর নতুন পথ খুলে গেল। 1941 সালের সেপ্টেম্বর মাস নাগাদ হাইজেনবার্গ নিশ্চিত হয়ে যান যে একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানানো বাস্তবে সম্ভব এবং সেই রিঅ্যাক্টর থেকে তৈরি করা যাবে প্লুটোনিয়াম। তিনি পারমাণবিক বোমার দিকে একটি খোলা রাস্তা দেখতে পান। তিনি ছুটে গেলেন তার পুরনো বন্ধু এবং শিক্ষক, পদার্থবিজ্ঞানের আরেক দিকপাল নিলস বোরের কাছে। নিলস বোর তখন নাৎসি অধিকৃত ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রায় গৃহবন্দী। এই সাক্ষাৎ নিয়ে দুটি ভিন্ন ধরনের ধারণা প্রচলিত আছে। হাইজেনবার্গের মতে তিনি গিয়েছিলেন হিটলারের হাতে এই ভয়ঙ্কর অস্ত্র তুলে দেওয়ার নৈতিক সংকট থেকে মুক্তি পেতে। তিনি নিলস বোরকে বোঝাতে চেয়েছিলেন যে বোমা বানানো অত্যন্ত কঠিন হবে এবং সব দেশের বিজ্ঞানীরা মিলে এই প্রকল্পকে বিলম্বিত করতে হবে। কিন্তু নিলস বোর ঘটনাটি দেখেছিলেন সম্পূর্ণ ভিন্ন চোখে। নিলস বোরের মনে হয়েছিল হাইজেনবার্গ এসেছিল মূলত মিত্রবাহিনীর প্রকল্পের অগ্রগতির খবর উদ্ধার করতে, ভালো সাজার ভান করে গোয়েন্দাগিরি করতে। এই সাক্ষাৎ দুজনের বন্ধুত্বকে চিরতরে ভেঙে দেয়, কিন্তু এর পরিণতি ছিল আরও মারাত্মক। 1943 সালে ডেনমার্ক থেকে পালিয়ে যাওয়ার পর নিলস বোর মিত্রবাহিনীকে জানান যে জার্মানি বোমা বানানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই ভুল তথ্য আমেরিকার ম্যানহাটন প্রজেক্টকে আরও গতিশীল করে তোলে।
4 জুন 1942 জার্মানির আর্মামেন্ট অ্যান্ড ওয়্যার প্রোডাকশন মিনিস্টার অ্যালবার্ট স্পিয়ার্সের সাথে হাইজেনবার্গ এবং অন্যান্য শীর্ষ জার্মান বিজ্ঞানীদের একটি বৈঠক হয়। এই বৈঠকের উপর নির্ভর করছিল জার্মান অ্যাটম বোমার ভবিষ্যৎ। স্পিয়ার্স জানতে চেয়েছিলেন বোমা বানাতে কতদিন সময় লাগবে। হাইজেনবার্গ কোনো বিশাল প্রতিশ্রুতির বদলে তুলে ধরলেন অসংখ্য প্রযুক্তিগত সমস্যার কথা। তিনি বললেন, এই বোমা বানানো 3 থেকে 4 বছরে সম্ভব না। যখন তাকে জিজ্ঞাসা করা হলো বোমাটির আকার কত বড় হবে, তিনি উত্তর দিয়েছিলেন একটি আনারসের মতো হবে। হিটলার চাচ্ছিল এমন একটি অস্ত্র বানাতে যা খুব দ্রুত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে। 3-4 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের কাছে অগ্রহণযোগ্য ছিল। স্পিয়ার্স সিদ্ধান্ত নিলেন যে পারমাণবিক বোমা তৈরির প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। এর বদলে শুধুমাত্র শক্তি উৎপাদনের জন্য একটি ইউরেনিয়াম ইঞ্জিন তৈরির গবেষণা চালু থাকবে, কিন্তু খুব সীমিত বাজেটে। জার্মান সেনাবাহিনী এই প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিল। অবিশ্বাস্যভাবে ঠিক এই সময়ে যখন জার্মানি তাদের অ্যাটম বোমা প্রকল্প প্রায় বন্ধ করে দিচ্ছে, আমেরিকাতে পূর্ণ গতিতে তখন শুরু হলো ম্যানহাটন প্রজেক্ট। অকল্পনীয় বাজেট এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় গুরুত্ব দিয়ে দুটি দেশের ভাগ্য এখানেই প্রায় নির্ধারিত হয়ে গেল। অ্যাটম বোমা প্রকল্প বন্ধ হয়ে গেলেও হাইজেনবার্গের নেতৃত্বে রিঅ্যাক্টর তৈরির কাজ চলতে থাকে, কিন্তু তাদের মূল ভরসা ছিল নরওয়ের সেই হেভি ওয়াটার প্ল্যান্ট। আর মিত্রবাহিনীর গোয়েন্দারা এই প্ল্যান্টকেই টার্গেট করে রেখেছিল। ফেব্রুয়ারি 1943 ব্রিটিশদের প্রশিক্ষিত নরওয়েজিয়ান কমান্ডোরা এক দুঃসাহসী অভিযানে প্ল্যান্টটি ধ্বংস করে দেয়। জার্মানরা দ্রুত মেরামত করে আবার হেভি ওয়াটার উৎপাদন কাজ শুরু করে, কিন্তু সেই বছরের নভেম্বরে আমেরিকান বোমারু বিমান হামলা চালায় প্ল্যান্টটিতে এবং পুরোপুরি অকেজো করে দেয় এটিকে। হাইজেনবার্গের দল প্রথমে বার্লিনে, এরপর লাইপজিগে এবং সবশেষে হাইগারলক শহরের এক পাহাড়ের গুহায় শেষবারের মতো চেষ্টা করে নিউক্লিয়ার রিঅ্যাক্টরটি বানাতে, কিন্তু সফল হতে পারেনি। এর ভেতরে মিত্রবাহিনীর আলসাস মিশন নামে একটি বিশেষ ইউনিট ইউরোপে ঢুকে পড়ে। তাদের একমাত্র কাজ ছিল জার্মান পারমাণবিক প্রকল্পের সব সরঞ্জাম, নথিপত্র এবং বিজ্ঞানীদের খুঁজে খুঁজে বের করা। 2 মে 1945 হিটলারের আত্মহত্যার 2 দিন পর আলসাস মিশনের প্রধান কর্নেল বরিস পাশ হাইজেনবার্গকে তার গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করে। জার্মান পারমাণবিক প্রকল্প এখানেই আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। জুলাই 1945 জার্মানির 10 জন শীর্ষ নিউক্লিয়ার বিজ্ঞানীকে ইংল্যান্ডের ফার্ম হল নামের একটি বাড়িতে এনে বন্দি করে রাখা হয়। তারা জানতেন না তাদের প্রতিটি কথা গোপন মাইক্রোফোনে রেকর্ড করা হচ্ছিল। তাদেরকে রেডিও দেয়া হয়েছিল। কিছুদিন পর 6 আগস্ট 1945 সন্ধ্যা 7টার বিবিসি সংবাদ তারা শুনল। নিউজে বলা হলো জাপানের হিরোশিমা শহরের উপরে আমেরিকা অ্যাটম বোমা ফেলেছে। বিজ্ঞানীরা প্রথমে বিশ্বাসই করতে পারলেন না। হাইজেনবার্গ বলে উঠলেন, আমি এর একটা কথাও বিশ্বাস করি না। কিন্তু যখন খবরটি নিশ্চিত হলো, ঘর জুড়ে নেমে এলো রাজ্যের নীরবতা। অটো হান, যিনি নিউক্লিয়ার ফিশন আবিষ্কার করেছিলেন, তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি নিজেকেই ভয়াবহ প্রাণহানির জন্য দায়ী করলেন। অন্যান্য বিজ্ঞানীরা তাকালেন তাদের সেরা তত্ত্বীয় পদার্থবিদ হাইজেনবার্গের দিকে। আর তখনই ফাঁস হয়ে গেল জার্মান প্রকল্পের আসল চিত্র। হিসাব করে হাইজেনবার্গ বললেন একটি বোমার জন্য প্রায় 1 টন ইউরেনিয়াম 235 লাগবে। তখন অটো হ্যান তাকে সরাসরি প্রশ্ন করলেন, কিন্তু তুমিই তো আমাকে বলতে যে 50 কিলোগ্রাম ইউরেনিয়াম 235 হলেই কাজ হয়ে যাবে। এর উত্তরে হাইজেনবার্গ যা বলেছিলেন তা ছিল জার্মান পারমাণবিক প্রকল্পের ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ। তিনি স্বীকার করে বললেন, সত্যি বলতে আমি এটা নিয়ে কখনো বিস্তারিত হিসাব করিনি, কারণ আমি বিশ্বাসই করিনি যে বিশুদ্ধ ইউরেনিয়াম 235 পাওয়া সম্ভব। এ কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। বিশ্বের অন্যতম সেরা পদার্থবিদ, যিনি একটি দেশের পারমাণবিক প্রকল্পের প্রধান, তিনি বোমার মূল হিসাবই কখনো করেননি। এর পরের কয়েক ঘন্টায় জন্ম নিল এক নতুন গল্প। কার্ল ফ্রেডরিক ভন ভাইসকোয়ার বললেন, ইতিহাস লিখবে যে আমেরিকা এবং ব্রিটিশরা একটি বোমা তৈরি করেছে, আর একই সময় জার্মানরা হিটলারের অধীনে একটি কার্যকরী ইঞ্জিন তৈরি করেছে। কার্যকরী ইঞ্জিন অর্থাৎ ইউজেবল রিঅ্যাক্টর, অর্থাৎ যেটা পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদন কাজে ইউজ হবে ব্যাপক হারে। ব্যর্থতাকে নৈতিক শ্রেষ্ঠত্বের রূপ দেওয়ার এই চেষ্টা তখন থেকেই কিন্তু শুরু হয়েছিল। তাহলে আসল সত্য কি? হাইজেনবার্গ কি সত্যিই বোমা বানানোর কৌশল জানতেন না, নাকি তিনি ইচ্ছাকৃতভাবে জার্মানিকে ভুল পথে চালিত করেছিলেন? যুদ্ধের পর হাইজেনবার্গ এবং তার সহকর্মীরা
সেই ফার্ম হলের গল্পটি প্রচার করতে থাকেন। তারা দাবি করেন তারা বোমা বানানোর কৌশল জানতেন, কিন্তু নৈতিক কারণে তারা হিটলারের হাতে এই অস্ত্র তুলে দিতে চাননি। এই মতবাদ অনুযায়ী হাইজেনবার্গ ছিলেন একজন নীরব প্রতিরোধকারী। তিনি ইচ্ছাকৃতভাবে নাৎসি সরকারের কাছে ভুলভাল তথ্য দিয়েছিলেন এবং পুরো প্রকল্পকে কেবলমাত্র রিয়্যাক্টর তৈরির দিকে ঠেলে দিয়েছিলেন। অন্য মতবাদও ছিল। হাইজেনবার্গ বোমা তৈরিতে ব্যর্থ হয়েছিলেন। যুদ্ধের পর তিনি তার এবং জার্মান কলিগদের সম্মান বাঁচানোর জন্য এসব মিথ্যে গল্প বা কল্পকাহিনী তৈরি করেছিলেন। স্বাভাবিকভাবেই তখন তো আর তারা বলবে না আমরা বোমা বানাচ্ছিলাম, তখন বলবে আমাদের বিগত সরকার বাধ্য করেছিল এই কাজ করতে। ভার্নার হাইজেনবার্গ কি বোমা বানাতে পারেননি কারণ তিনি জানতেন না, নাকি তিনি বানাননি কারণ তিনি বানাতে চাননি? আসল সত্য হয়তো এই দুইয়ের মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে। হাইজেনবার্গ ছিলেন একজন দেশপ্রেমিক জার্মান, কিন্তু তিনি নাৎসি ছিলেন না। তিনি হয়তো সত্যিই চাননি হিটলারের হাতে পারমাণবিক বোমা থাকুক। তার ব্যর্থতা ছিল, কিন্তু সেই ব্যর্থতার পেছনে হয়তো লুকিয়েছিল সফল না হওয়ার ইচ্ছা। 1946 সালে মুক্তি পাওয়ার পর হাইজেনবার্গ ফিরে আসেন জার্মানিতে। তিনি কাইজার উইলহেম ইনস্টিটিউট অফ ফিজিক্স এর ডিরেক্টর নিযুক্ত হন, যা পরে ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ফিজিক্স নামে পরিচিতি লাভ করে। তিনি জার্মান রিসার্চ কাউন্সিল প্রতিষ্ঠায় সহায়তা করেন এবং এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইউরোপীয় আণবিক গবেষণা সংস্থা বা সার্ন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। শেষ জীবনে হাইজেনবার্গ তার ইউনিফাইড ফিল্ড থিওরি নিয়ে গবেষণা চালিয়ে যান। 1976 সালের 1 ফেব্রুয়ারি মিউনিকে তিনি মৃত্যুবরণ করেন। তো এই ছিল জার্মান অ্যাটম বোমার কাহিনী। আর ভারত কিভাবে তার নিউক্লিয়ার বোমা তৈরি করেছিল সেই বিষয়ে জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকস নিয়ে। ধন্যবাদ।